আসসালামু আলাইকুম সকলকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি রসায়নের এমন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তোমরা ইতিমধ্যে জানো যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় বিষয়টি এএসএসসি এবং এইচএসসি সিলেবাসের সৃজনশীল গ নম্বর প্রশ্নে অর্থাৎ 3 নম্বর প্রশ্নের জন্য এই প্রশ্নটা করা হয়। এছাড়া এডমিশন টেস্ট সহ বিভিন্ন পরীক্ষায় একটি মৌলের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় আর কি। তো যাই হোক, তোমরা যারা ইতিমধ্যে জানো যে আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তো তোমরা যারা ইতিমধ্যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে অবগত আছো বা ইলেকট্রন বিন্যাস ভালোভাবে পারো, তাদের জন্য বিষয়টি আরো সহজ হবে। আমরা বিভিন্ন সময় দেখে আসছি যে শিক্ষার্থীরা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মৌলটির পর্যায় অথবা গ্রুপ কি হবে এটা নিয়ে কনফিউশনে ভোগেন। তো আজকের এই ক্লাসটি তাদের জন্য অনেক বেশি সহায়ক এবং হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। আর এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমার পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় নিয়ে কোনো ধরনের কনফিউশন আর কাজ করবে না। চলো আমরা চলে যাই মূল আলোচনায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে দেখতে পাচ্ছ বোর্ডে যে আমার একটা পর্যায় সারণীর খণ্ডিতাংশ রয়েছে। পরীক্ষায় সাধারণত বিষয়গুলো এভাবে দেওয়া থাকে, পর্যায় সারণীর একটা খণ্ডিতাংশ দেওয়া থাকবে এবং খণ্ডিতাংশে কোনো মৌলের প্রতীক মেনশন না করে এক্স ওয়াই জেড প্রতীক ইউজ করা হয় এবং এক্স ওয়াই জেড প্রতীক ইউজ করার মাধ্যমে তারা গ নম্বরে প্রশ্ন করে থাকে পর্যায় সারণীতে এক্স মৌলটির অবস্থান নির্ণয় করো, পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান নির্ণয় করো, এভাবে মেনশন করা থাকে। তো এজন্য তোমাদের অবশ্যই পর্যায় সারণী সম্পর্কে একটা ভালো জ্ঞান থাকতে হবে, বিশেষ করে পর্যায় সারণীতে মৌলের পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। তো আমরা যদি খেয়াল করি যে তোমরা দেখো যে আমরা যদি একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমরা কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিব। ধরো আমি পর্যায় সারণীতে আমাদের একটি মৌল, অত্যন্ত পরিচিত একটি মৌল সোডিয়ামের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে চাচ্ছি। তো সোডিয়াম, একটু খেয়াল করো যে সোডিয়াম 11 নম্বর মৌল। তাহলে তোমরা জানো যে মৌলটার পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যা তত, তো আমরা ততটা ইলেকট্রনেরই বিন্যাস করব। তো ইলেকট্রন বিন্যাসের একটা নীতি তোমাদের সবাইরই জানা, তারপরে আমি একটু মনে করে দেই যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গমন করে, তা কিভাবে করে। তোমরা জানো যে শক্তি স্তরগুলো এইভাবে সাজানো রয়েছে যে 1s 2s 2p, তারপরে হচ্ছে 3s 3p 3d, এরপর হচ্ছে 4s 4p 4d 4f, তারপরে হচ্ছে আমাদের 5s 5p 5d 5f, 6s 6p 6d, 7s 7p 8s পর্যন্ত আমাদের বইয়ে দেওয়া আছে, তো আমরা 8s পর্যন্ত নিলাম আর কি। ইলেকট্রন বিন্যাসের একটা নীতি রয়েছে, এই নীতিটাকে বলি আমরা আউফবাউ নীতি। আউফবাউ নীতি, আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম না, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ নিচে থেকে ওপরের দিকে তৈরি করা। মানে বিষয়টা এরকম হচ্ছে, তুমি বিল্ডিং এর কাজ শুরু করবে, বিল্ডিং এর কাজ শুরু করলে তো তুমি আগে একতলার কাজ না করে একবারে 5 তলার কাজ শুরু করবে, বিষয়টা এমনটা নয়। তাহলে আমাদের কিভাবে কাজ করতে হয় বিল্ডিং এর কাজ? বিল্ডিং এর কাজ এভাবে করতে হয় যে আগে নিচতলার কাজ ধরবো, সেটাকে কমপ্লিট করব, তারপর 2 তলার কাজ ধরবো, সেটাকে কমপ্লিট করবো, এইভাবে ক্রমান্বয়ে আমরা উপরের তলার দিকে যাব। তেমনি এই আউফবাউ শব্দটার অর্থ হচ্ছে উপরের দিকে তৈরি করা। আউফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ। তো কিভাবে তোমরা মাথায় রাখবা, এই যে আউফবাউ নীতিতে আমাদের ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। আউফবাউ নীতিতে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। কোনটি নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর, এটা তোমরা ইতিমধ্যেই জানো যে আউফবাউ নীতিতে কোনটি উচ্চ বা নিম্ন সেটা নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানের উপর। অর্থাৎ এই যে উপশক্তি স্তরের মান এবং প্রধান শক্তি স্তরের মানের যোগফলেই আমাদের কোনটি উচ্চ বা কোনটি নিম্ন শক্তি স্তর সেটা নির্ধারিত হয়। এই আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর ইলেকট্রন দ্বারা সেটা পূর্ণ করবে, তারপর ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে। তার মানে তোমার কাছে ধরো টাকা আছে, তুমি দান করতে চাচ্ছ তোমার ফ্রেন্ডদেরকে, তাহলে তুমি আগে নিয়ম অনুযায়ী কাকে দান করবে? যে ফ্রেন্ডটা তোমার গরিব, তারপর তোমার আরো আছে একটু ধনী ফ্রেন্ড, তারপর আরো আছে আরো ধনী ফ্রেন্ড। তেমনি ইলেকট্রন গুলো এভাবে গমন করে যে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তর, তারপর সেটাকে ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে গমন করবে। অর্থাৎ আগে 1s, তারপর 2s, তারপর 2p 3s, তারপর 3p 4s, 3d 4p 5s, 4d 5p 6s, 4f 5d 6p 7s, 5f 6d 7p 8s। অর্থাৎ আমরা যদি মনে করি যে ss প্রত্যেকটা দুইবার, ps ps dps দুইবার, dps
FDPS FDPS। তো দেখো এভাবে ইলেকট্রন আমাদের বিন্যস্ত হয়। আর তোমরা ইতিমধ্যে জানো যে H এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, P এর 6টি, D এর 10টি, F এর 14টি। তো দেখো আমরা যদি খেয়াল করি যে বলা হচ্ছে যে একটা মৌলের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে বা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে যে বিষয়টি মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে এখানে বলা হচ্ছে যে পর্যায় হবে সেটি যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ সর্ববহিস্থ অথবা যোজ্যতা স্তর অথবা n এর সর্বোচ্চ মান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান অথবা মোস্ট আউটার শেলের মান। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে আমাদের সংখ্যার দিক দিয়ে যে সংখ্যাটা সবচেয়ে বড় আসবে সেই সংখ্যাটি হবে পর্যায়। তো আমরা এরপর মাথায় একবার তুমি একটা বিষয় যদি জেনে থাকো তাহলে কখনো তোমার গ্রুপ নির্ণয়ে ভুল হবে না, আর সেটা হচ্ছে ওই মৌলটার ব্লক। মাথায় একবার পর্যায় সারণীকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। আমরা যে 4টি উপশক্তি স্তরের কথা জানি এই 4টি উপশক্তি স্তর দ্বারাই অর্থাৎ SPDF এই 4টি ব্লকে পর্যায় সারণীকে ভাগ করা রয়েছে। তার মধ্যে S ব্লক 14টি, P ব্লক 36টি, D ব্লক 41টি, F ব্লক হচ্ছে 27টি মৌল রয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু এডমিশন টেস্টে এসে থাকে, তোমরা এটা মাথায় রাখবা। S ব্লক মৌল কয়টি, P ব্লক কয়টি, D ব্লক কয়টি, F ব্লক কয়টি। তো কথা না বাড়িয়ে এবার আসো আমরা এই কথাগুলোর প্রমাণ দেখি। তো আমরা সোডিয়ামের ধরো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। তাহলে আমরা কি করব, প্রথমেই আমাদের কাজ ইলেকট্রন বিন্যাস করা। সোডিয়াম 11 নম্বর মৌল, তাহলে তার 11টি ইলেকট্রন বিন্যাস। আগে 1s2 2s2 2p6 3s1 অর্থাৎ 3s1। তো তোমরা যদি খেয়াল করো আমাদের বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ অবলিক সর্ববহিস্থ কক্ষপথের মান। তো আমরা যদি খেয়াল করি এখানে সর্বোচ্চ মান কত এসেছে, 3। তাহলে সর্বোচ্চ মান এসেছে 3। তো এক্ষেত্রে কোনো কনফিউশন ছাড়া মাথায় রাখতে হবে যে n এর সর্বোচ্চ মান যত তার পর্যায় তত। তাহলে n এর সর্বোচ্চ মান 3, পর্যায় 3। কিন্তু গ্রুপ বের করার ক্ষেত্রে আমাদের মধ্যে যে কনফিউশনটা কাজ করে যে আমি গ্রুপ 1 লিখবো নাকি এই 6 আর 7 যোগ করে তার গ্রুপটা বলে দেবো। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি তোমাদের একটা টেকনিক ফলো করতে বলবো, সেটা হচ্ছে তার গ্রুপ বের করার আগে তার ব্লক জানা। এখন ব্লকটা কি? ব্লকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি, ধর 11 নম্বর মৌলে, তাহলে 11 নম্বর ইলেকট্রনটি হচ্ছে সর্বশেষ ইলেকট্রন। তাহলে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে বা কোন উপশক্তি স্তরে প্রবেশ করে? যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি H উপশক্তি স্তরে প্রবেশ করে তাই এই মৌলটি হবে S ব্লক মৌল। এখন তোমরা সবাই ইতিমধ্যে জানো S এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 1টি, সর্বোচ্চ 2টি, অর্থাৎ S উপশক্তি স্তরে 1টি অথবা 2টি ইলেকট্রন থাকে। তোমরা মাথায় রাখবা যে S উপশক্তি স্তরে যদি সর্বশেষ ইলেকট্রন গমন করে আর সেখানে যদি ইলেকট্রন সংখ্যা হয় 1 তার গ্রুপ হবে 1। সর্বশেষ উপশক্তি স্তর S এ যদি 2টি ইলেকট্রন প্রবেশ করে তার গ্রুপ হবে 2। তো আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখি সর্বশেষ শক্তি স্তরে বা উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন প্রবেশ করেছে? 1টি, তাই তার গ্রুপ হবে কত? গ্রুপ হবে আমাদের 1। তো আমরা আসো সেটা খোঁজার চেষ্টা করি। তোমরা ইতিমধ্যে জানো বাম থেকে ডানে পর্যায়ের বিস্তৃতি, উপর থেকে নিচে গ্রুপ। তাহলে 3 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপ। আমরা একটু খেয়াল করি এই যে 3 নম্বর পর্যায়ে এই যে 1 নম্বর গ্রুপে সোডিয়ামের অবস্থান। তো দেখো আমরা খুব সহজেই কিন্তু এই মৌলটাকে কি করতে পারলাম, আইডেন্টিফাই করতে পারলাম, তার অবস্থান নির্ণয় করতে পারলাম। দেখো এরপর S ব্লক ছাড়াও আমাদের অন্যান্য মৌল যে বাকি যে ব্লক মৌলগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে নির্ণয় করব? বাকি যে মৌলগুলো রয়েছে এগুলো আমরা যদি একটা P ব্লক মৌলই নেই, ধরো আমরা ফসফরাসকে নিলাম। ফসফরাস কত নম্বর মৌল? 15 নম্বর মৌল। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 তারপরে 3p3। তো আমরা এই মৌলটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করি তার পর্যায় কত হবে? তার পর্যায় খুব সহজেই আমরা বের করতে পারি। পর্যায় হচ্ছে সর্বোচ্চ মান, n এর সর্বোচ্চ মান। তাহলে সর্বশেষ ইলেকট্রন যেহেতু 3 নম্বর শক্তি স্তরে যায় তাই তার পর্যায় 3। কিন্তু যদি আমরা ব্লকের কথা বলি সর্বশেষ ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে প্রবেশ করেছে তোমরাই বলো? অবশ্যই P উপশক্তি স্তরে প্রবেশ করেছে। তাহলে মৌলটি কোন ব্লক মৌল হবে? অবশ্যই মৌলটি P ব্লক মৌল হবে। তাহলে মৌলটির ব্লক হচ্ছে P। এখন মাথায় রাখবা P তে ইলেকট্রন ধরে কয়টা? P তে ইলেকট্রন ধরে 1 থেকে 6টা। আর P তে কখন ইলেকট্রন যায়? P তে তখনই ইলেকট্রন যায় আগে S অরবিটাল পূরণ করে তারপর কিন্তু P তে যায়। তো মাথায় রাখবা S এ 2টা ধরে। তো তখন তার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে তার
NS প্লাস NP ইলেকট্রন নেব, তার সাথে এক্সট্রা 10 যোগ করে দেব। এখন তোমরা বলতে পারো যে এক্সট্রা 10 কেন যোগ করবো, এক্সট্রা 10 কোন ব্লক মৌলের ক্ষেত্রে যোগ করবো? মাথায় রাখবা এক্সট্রা 10 যোগ করবে তোমরা হচ্ছে শুধুমাত্র পি ব্লক মৌলের ক্ষেত্রে। এক্সট্রা 10 তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে পর্যায় সারণীতে আমাদের এই 3 থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত অর্থাৎ 10টা ঘর, একটা 10টা ঘর ফাঁকা রয়েছে। এই জন্য আমাদের পি ব্লক মৌলের ক্ষেত্রে এক্সট্রা 10 যোগ করতে হয়। তাহলে দেখো তো তার NS মানে হচ্ছে 3s এ কয়টি ইলেকট্রন আছে? 3s প্লাস 3p প্লাস 10, তাহলে আমাদের 3s এ রয়েছে 2টি, 3p তে রয়েছে আমাদের 3টি, যোগ এক্সট্রা 10, তাহলে 3 আর 2 5, 10 আর 5 15। তাহলে আমরা খেয়াল করো তার পর্যায় কত? পর্যায় হচ্ছে 3, তার গ্রুপ কত? 15। আমরা একটু খোঁজার চেষ্টা করি পর্যায় 3 আর গ্রুপ কততে দেখবো? 15। এই যে দেখো পর্যায় 3 গ্রুপ 15তে আমাদের ফসফরাসের অবস্থান আমরা খুব সহজে বের করতে পারলাম। তা তোমরা কিন্তু যদি ব্লক জানো তাহলে কিন্তু কখনো ভুল হবে না। মাথায় রাখবা ব্লক যদি জানো কখনো তোমাদের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা কখনো ভুল হবে না। তো আমরা যদি এখন আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাসে আসি, ধরো একটি মৌল জিঙ্ক, জিঙ্ক আমাদের কত নম্বর মৌল? জিঙ্ক 30 নম্বর মৌল। এই 30 নম্বর মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6। নিয়ম অনুযায়ী আমাদের 3d আগে লিখলাম, বাট ইলেকট্রন আগে যাবে কোথায়? 4s, সেটাকে পূর্ণ করবে। এই যে 4s এ আগে যাবে, 4s2 আমার কাছে আরো 10টা থাকে, তাহলে এই 10টা এখানে দিয়ে দিলাম। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমাদের এবার যদি আমরা পর্যায় নির্ণয় করি, পর্যায়, তাহলে এবার যদি আমরা পর্যায় নির্ণয় করি n এর সর্বোচ্চ মান কিন্তু এখানে 4, কিন্তু একটু মাথা খাটাও, একটু ভেবে দেখো যে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে। সর্বশেষ ইলেকট্রন কিন্তু প্রবেশ করেছে 3d তে, তার মানে ডি উপশক্তি স্তরে প্রবেশ করেছে। তার ব্লক কি হবে? ব্লক হবে ডি। ব্লক ডি এর ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয় করব কিভাবে? ব্লক ডি এর ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয় করব এভাবে যে তার NS এর ইলেকট্রন নেব, মানে তার বড় শক্তি স্তরটা নেব এই 4s, তাহলে NS তার সাথে আমরা কি নেব? ধরো n-1, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে 1 বিয়োগ ইনটু ডি। তাহলে আমাদের NS এ এখানে ইলেকট্রন আছে কয়টা? দেখো NS মানে 4s, 2টা, প্লাস হচ্ছে 3d, তাহলে এখানে n-1 মানে কি? n-1, তাহলে 4-1 ইনটু d, তাহলে এখানে আসতেছে কত? 2 প্লাস 3d। তাহলে 3d তে কয়টা ইলেকট্রন আছে? 3d তে তাহলে 2 প্লাস হচ্ছে কত? 3d তে 10টা, তাহলে 10 আর 2 কত? গ্রুপ হবে 12। তাহলে একটু খেয়াল করো, জিঙ্কের পর্যায় 4, গ্রুপ 12। তো তোমরা খেয়াল করে দেখো, আমরা একটু খেয়াল করি পর্যায় 4, এই যে গ্রুপ 12 তে আমাদের জিঙ্ক মৌলটি অবস্থিত। আর তোমরা মাথায় রাখো এফ ব্লক মৌলের ক্ষেত্রে তার গ্রুপ হবে সবসময় 3। এফ ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ কত হবে? গ্রুপ হবে 3। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা ব্লক জানা থাকে তাহলে তুমি কিন্তু খুব সুন্দরভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারবা। সেটা কিভাবে? যে ব্লক জানা থাকলে এস ব্লক যদি হয়, সর্বশেষ ইলেকট্রন যদি এস উপশক্তি স্তরে প্রবেশ করে তার গ্রুপ 1 এবং 2 হবেই। সর্বশেষ ইলেকট্রন যদি পি উপশক্তি স্তরে প্রবেশ করে তার সাথে তার সাথে আমরা অতিরিক্ত 10 যোগ করে তার এস এর ইলেকট্রন এবং পি এর ইলেকট্রন নেব, অর্থাৎ তার গ্রুপ হবে 13 থেকে 18 এবং ডি ব্লক মৌলের গ্রুপ হবে 3 থেকে 12 পর্যন্ত। আর এফ ব্লক মৌল আমাদের এই গ্রুপ 3 এর মধ্যেই রয়েছে। এফ ব্লক মানেই হচ্ছে গ্রুপ 3। আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারবা। আজকে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।